আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই টপিকটা নিয়ে প্রায় কম বেশি প্রত্যেকটা স্টুডেন্ট সমস্যা থাকে। আজকে আমরা আলোচনা করব কারোই বার্তা এবং নগদ বার্তা। তোমার যদি এই সমস্যা তুমি ফেস করে থাকো, সো আজকের ক্লাসটা শুধুমাত্র তোমার জন্য। চলো শুরু করা যাক। বার্তা বার্তা দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কারোই বার্তা এন্ড দ্বিতীয়টা হচ্ছে তোমার নগদ বার্তা। এই নগদ বার্তাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি: প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা। প্রদত্ত বার্তা আরেক নাম বিক্রয় বার্তা এবং প্রাপ্ত বার্তা আরেক নাম ক্রয় বার্তা। ওকে, চলো একটা একটা করে বোঝা শুরু করি। কারোই বার্তা জিনিসটা কি দেখো। বিক্রয়ের সময় চালান মূল্য থেকে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে কারোই বার্তা হয় বলা হয়। আচ্ছা, চালান মূল্য কি? ওই তো প্যাকেটের গায়ে বা পণ্যের গায়ে যে মূল্যটা লেখা থাকে ওইটা তোমার কি চালান মূল্য। অর্থাৎ বিক্রয়ের সময় প্যাকেটের গায়ে মূল্য বা চালান মূল্য থেকে যে টাকাটা ছাড় দেওয়া হয় তাকে কারোই বার্তা বলে। আচ্ছা, এক কথা যদি বলি, প্রাইস ট্যাগ থেকে যে পরিমাণ টাকাটা ছাড় দেওয়া হয় ওইটাকে কারোই বার্তা বলে। আশা করি এতে আর কোনো সমস্যা থাকবে না। আর একটা উদাহরণ দিই, চলো। মনে করো এক্স নামক একটা ব্র্যান্ড 20% ডিসকাউন্ট দিচ্ছে তাদের। আচ্ছা, হয়তো এখানে দেখা যাবে না। আচ্ছা, এক্স নামক একটি ব্র্যান্ড 20% ডিসকাউন্ট দিচ্ছে। 20% ডিসকাউন্ট দিচ্ছে। তুমি একটা শার্ট ক্রয় করলা 2000 টাকা দিয়ে। 2000 টাকা দিয়ে তুমি একটা শার্ট ক্রয় করলা। আচ্ছা, 2000 20% কত বলো তো ভাইয়ারা? 400 টাকা, তাই না? 400 টাকা। এই 400 টাকা কি আমরা বাদ দিয়ে বলবো না? তাহলে তোমার শার্টের দাম কত হচ্ছে? 1600 টাকা। তুমি যখন ক্রয় হিসেবে লিখবা তখন তুমি কত টাকা লিখবা? 1600 টাকায় লিখবা। আবার যখন দোকানদার বিক্রয় হিসেবে লিখবে তখন তো উনি 1600 টাকা লিখবে। তাহলে 400 টাকা কোথায় গেল? এই 400 টাকা হচ্ছে কারোই বার্তা, তাই না? এই কারোই বার্তা 400 টাকা হিসাবের কোথাও আসবে না। এইটা কারোই বার্তা লেনদেনের কোনো অংশ নয় এবং হিসাবের কোথাও আসবে না। এর ফলে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না। এই 400 টাকা ভ্যানিশ। এখন তুমি, দোকানদার সবাই 1600 টাকা লিপিবদ্ধ করবে এবং 1600 টাকায় সব জায়গাতে যাবে। আশা করি তোমাদের কারোই বার্তা নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমরা যাবো নগদ বার্তাতে। আচ্ছা, নগদ বার্তা। আচ্ছা চলো, নগদ বার্তাটা কি? ধারে বিক্রিত পণ্যের মূল্য দ্রুত আদায়ের উদ্দেশ্যে বিক্রেতা ক্রেতাকে যে ছাড় দেয় তাকে নগদ বার্তা বলে। আচ্ছা, আমরা তো ধারে পণ্য ক্রয় বিক্রয় করি, তাই না? আমরা যখন ধারে বিক্রিত পণ্যটার টাকাটা দ্রুত আদায় করার উদ্দেশ্যে ক্রেতাকে যে পরিমাণ টাকা ছাড় দিব তাকে বলবো আমরা নগদ বার্তা। যদি বলি যে অনেক মানুষ আছে না যে বাকিতে পণ্য টাকা দেওয়ার নামই নেই, যে আমরা যখন বলি যে ভাই টাকাটা দিয়ে দেন, আপনাকে 5% ভাড়াটা দিচ্ছি, এটা কি? নগদ বার্তা। আচ্ছা, নগদ বার্তাকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে: প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা। প্রদত্ত বার্তা আরেক নাম তোমার বিক্রয় বার্তা এবং প্রাপ্ত বার্তা আরেক নাম তোমার ক্রয় বার্তা। আচ্ছা, প্রদত্ত বার্তা জিনিসটা কি বলতো? আচ্ছা, প্রদত্ত বার্তা হচ্ছে গ্রাহক বা দেনাদার যদি তোমাকে শর্তানুসারে সময়ের মধ্যে টাকাটা ফেরত দেয়, সেটা হচ্ছে তোমার বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা। আচ্ছা, শর্তানুসারে জিনিসটাকে দেখো তো। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে একটা শর্ত ছিল, বিক্রয় শর্ত, তাই না? যে এরকম ছিল যে 2/10 নিট 30, এরকম একটা ছিল না? এর মানে কি? তোমরা যদি ক্লাসটা করে থাকো অবশ্যই জানবে এটা। আচ্ছা, 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে 2% ভাড়াটা পাবে। অবশ্যই 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে, তাই না? এটা ছিল কিনা? এখন তোমার গ্রাহক বা দেনাদার যদি এই 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে তাহলে তুমি 2% ভাড়াটা দিচ্ছ। এই 2% ভাড়াটা কি তোমার বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা। এটা কিন্তু আমাদের হিসাবের একটা অংশ ভাইয়া। এটা আমার আর্থিক অবস্থা পরিবর্তন করবে এবং এটা আমার কোথায় যাবে? নগদান বইতে যায় কিন্তু, তাই না? এবং আচ্ছা দেখো, প্রাপ্ত বার্তা বা ক্রয় বার্তা জিনিসটাকে দেখো। এই এখন পাওনাদার যখন সময় মতো বা শর্তানুসারে টাকাটা পরিশোধ করলো, এইটাকে আমার প্রাপ্ত বার্তা বা ক্রয় বার্তা। আচ্ছা, এখন একটা উদাহরণ বা লেনদেনের মাধ্যমে এই জিনিসটা শিখি। আচ্ছা দেখো, প্রদত্ত বার্তা বা প্রাপ্ত বার্তা। দেখো, একটা উদাহরণ যদি লিখি, 7,000 টাকার পাওনার নিষ্পত্তিতে 6,000 টাকা প্রাপ্তি। আচ্ছা, এখানে জাবেদারে তুমি বলো তো, এই জাবেদারে কিন্তু আমাদের অনেক সময় আসে। আচ্ছা, 7,000 টাকা পাওনা ছিল, পাওনা মানে তুমি পাবা, এটা তোমার কাছে একটা সম্পদ। আচ্ছা, এটা যদি একটু বলি যে একটু ধরো, ওকে,
একটা সাইড তোমাকে একটু লিখে দিই, আরো ক্লিয়ার হবে তোমরা। আচ্ছা, দেনাদার পাওনা বা প্রাপ্য হিসাব, তিনটা জিনিসই কিন্তু একই জিনিস, তাই না? আবার অপর দিকে তোমার পাওনাদার দেনা বা প্রদেয় হিসাব, একই নাম, একই জিনিস, সবকিছু একই, শুধু নামটা ভিন্ন, তাই তো? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা জাস্ট এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধাটা হয়। সো 7,000 টাকা পাওনা ছিল, আমি কারো 7,000 টাকা পাইতাম, তার নিষ্পত্তি আমি পাইছি কত? 6,000 টাকা। কত পাইছো? 6,000 টাকা পাইছো। সো নগদান হিসাব কি বলো তো? নগদান হিসাব ডেবিট হবে না? নগদান হিসাব ডেবিট, কারণ তুমি নগদ টাকা পাইছো, এটা তোমার জন্য একটা সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, 6,000 টাকা। আচ্ছা, তোমার পাওনা ছিল কত? মানে তোমার দেনাদার ছিল কত? দেনাদার আমার সম্পদ ছিল, এখন তো থাকবে না, দেনাদার কমে দিতে হবে। সো আমার দেনাদার হিসাব কি আমার? ক্রেডিট, কত? 7,000 টাকা। আচ্ছা, আমরা তো জানি ডেবিট এবং ক্রেডিট সমান হবে, এখানে 6,000, এখন 7,000, আর 1,000 টাকা কোথায়? আর এই 1,000 টাকা হচ্ছে আমার প্রদত্ত ভারটা, প্রদত্ত বাট্টা। এই বাট্টা কি আমার হবে? ডেবিট হবে, কারণ এটা আমার জন্য এক প্রকার খরচ। বুঝতে পারছি? আশা করি এই লেনদেনটার মাধ্যমে তোমরা প্রদত্ত বাট্টা বা বিক্রয় বাট্টা জিনিসটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এন্ড আমাদের সেকেন্ড ওয়ান আছে আমাদের প্রাপ্ত বাট্টা বা ক্রয় বাট্টা। আচ্ছা, প্রাপ্ত বাট্টা বা ক্রয় বাট্টা জিনিসটাকে দেখো, আমি যে আরেকটা উদাহরণ লিখি, যে 10,000 টাকার পাওনার নিষ্পত্তিতে 8,000 টাকা প্রদান, 8,000 টাকা। আচ্ছা, পাওনা মানে কি? তোমার কাছ থেকেও পাইতো, মানে পাওনাদার, তাই তো? তোমার কাছে 10,000 টাকা কেউ পাইতো, এটা তোমার একটা দায় ছিল। নিষ্পত্তি তুমি 8,000 টাকা প্রদান করছো। কত টাকা প্রদান করছো? 8,000 টাকা প্রদান করছো, মানে নগদ 8,000 টাকা চলে গেছে। তো নগদান হিসাব কি হবে বলো? নগদান হিসাব হবে আমার ক্রেডিট, কারণ আমার নগদ একটা সম্পদ, আর সম্পদ চলে গেলে কি হয়? ক্রেডিট হয়। তো নগদান হিসাব 8,000 টাকা, 8,000 টাকা। ওকে। আর তোমার পাওনাদার ছিল কত? 10,000 টাকা। এখন আমার পাওনাদারকে কমাই দিব, তাই না? আর পাওনাদার যখন কমে যায় তখন কি হয়? ডেবিট হয়। সো পাওনাদার হিসাব কি লিখবো আমরা? ডেবিট লিখবো। সো পাওনাদার হিসাব লিখবো ডেবিট। কত লিখবো? 10,000 টাকা লিখবো না? 10,000। ডিফারেন্স কত তোমার? 2,000 টাকা। এই 2,000 টাকা কি আমার? প্রাপ্ত ভাট্টা। ক্রেডিট কত? 2,000 টাকা। এটা আমার জন্য এক প্রকার আয়, ঠিক আছে? কারণ আমি তো কম টাকা দিছি, তাই না? 2,000 টাকা আমি কম দেওয়া লাগছে, এই জন্য আমার প্রাপ্ত বাট্টা আমার জন্য একটা আয়। সো আশা করি তোমরা প্রদত্ত বাট্টা, বিক্রয় বাট্টা এগুলো সব বুঝতে পারছো, এবং এর ফলে তোমার নেক্সট যে অঙ্কগুলো আসবে, নগদান, এগুলো সব তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার করে সকল বন্ধুকে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।